সলিউশন TWS একাডেমিতে সকলকে স্বাগত জানাই। কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট তোমাদেরকে করাবো। শেষ পর্যন্ত দেখবে। দারুণ দারুণ কিছু ইনফরমেটিভ কোশ্চেন্স আমরা রেখেছি আজকের এই সিরিজের মধ্যে। এই প্র্যাকটিস ক্লাসের মধ্যে মিক্সড কোশ্চেন্স থাকে, তোমরা সবাই জানো, এবং তোমাদের জন্য অবশ্যই উপকৃত একটি সেশন হতে চলেছে। সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কি এবং পারফেক্ট আছে কি কমেন্টের মাধ্যমে কনফার্ম করো। আমরা এখনই আমাদের আজকের এই সেশন শুরু করতে চলেছি। অল ওকে, অল ক্লিয়ার? আকাশ, ইশিকা, সুমিত, সাথীকর অ্যান্ড বাকি সকলকেই স্বাগত যারা যারা লাইভে যুক্ত হয়েছো। ইশিকা, সুমন, ইয়েস, অল ওকে। হাসিরুল, অল ওকে, ভেরি গুড। সো ভেরি গুড ইভিনিং, সকলকেই স্বাগত স্বাগত। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের প্র্যাকটিস ক্লাস। অলরাইট, তো এটা আমাদের প্র্যাকটিস সেট এবং সরাসরি ডাইরেক্ট কোশ্চেন এবং ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। জলেতে ফসফরাস শূন্যস্থান রাখা হয়। ফসফরাস জলেতে কি কারণে রাখা হয়? ক্ষয় এড়ানোর জন্য, যাতে না আগুন ধরে যায়, আগুন ধরে যাওয়াটা এড়ানোর জন্য, স্থায়িত্ব নিশ্চিত করার জন্য, নাকি শিশুদের নাগালের বাইরে রাখার জন্য? কোশ্চেন সেটটি খুব সুন্দর রয়েছে, তো চটপট প্রত্যেকে অ্যান্সার করো যে জলেতে ফসফরাস রাখা হবে কি কারণে, কোনটির জন্য? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য আগুন ধরা এড়ানোর জন্য। অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার বি বিকল্প হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন? ফসফরাস হচ্ছে উচ্চ বিক্রিয়াশীল সম্পন্ন। ফসফরাসের যে বিক্রিয়া করার প্রবণতা হচ্ছে খুবই উচ্চ, খুব বেশি দ্রুত বিক্রিয়া করে ফেলতে পারে। মানে যদি বাতাসে অক্সিজেনের সংস্পর্শে চলে আসে তাহলে আগুন ধরতে পারে। তাই বাতাসের সংস্পর্শে যাতে না আসে তাই ফসফরাসকে জলে রাখা হয়। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, এর মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? ফতেপুর সিক্রি করো, সঠিক উত্তর কি হবে? বুলন্দ দরওয়াজা, ইবাদতখানা, গোল গম্বুজ নাকি পঞ্চমহল? এদের মধ্যে ভালো করে প্রশ্নটা তুমি যদি দেখো, এখানে একটা ভাষার উল্লেখ আছে ফতেপুর সিক্রির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয় বলেছে। তাহলে সঠিক উত্তর এক্ষেত্রে কি হবে? অপশন নম্বর সি কারেক্ট অ্যান্সার, গোল গম্বুজ। অপশন নাম্বার, এটা একবার এক্সাইজের পরীক্ষাতেও ছিল, বিজয়পুর শহরে অবস্থিত WP এক্সাইজ যেটা হয়েছিল ওখানেও ছিল এই কোশ্চেনটা। এটা আমরা পেয়ে যাব কোথায়? কর্ণাটক, গোল গম্বুজ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। এবং অনেক সময় প্রশ্ন আসে পঞ্চমহল কে করেছিলেন ফতেপুর সিক্রিতে, কে পঞ্চমহল নির্মাণ করেছিলেন? তখন আমরা অ্যান্সার কি করি? পঞ্চমহল বিল্ট বাই মুঘল সম্রাট আকবর। আকবর দ্বারা নির্মিত হয়েছিল এই পঞ্চমহল। আর গোল গম্বুজ এটা আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত, এই কারণে এটা হবে না। আলাই দরওয়াজা, আলাউদ্দিন খলজি। শব্দের 20 হার্জের কম ফ্রিকোয়েন্সি হলো। শব্দের 20 হার্জের কম ফ্রিকোয়েন্সি যে শব্দ, সেগুলো কি সুপারসনিক, অডিও সাউন্ড, ইনফ্রাসনিক নাকি আল্ট্রাসনিক বলে থাকি? শব্দের এই তীব্রতা মানে এই ফ্রিকোয়েন্সি হার্জের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে থাকি, তার উপর থেকেই কোশ্চেন্সটা দিয়েছে। জেনে রাখো এটা সঠিক উত্তর কি হবে, যে শব্দের 20 হার্জের কম ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলে থাকি? 20 হার্জের যেগুলো কম সেটা হচ্ছে ইনফ্রাসনিক। আমাদের দেখবে শ্রুতিযোগ্য বলে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা কত সেটাতেই আমি আসছি। দেখো সবার প্রথমে যেটা বলা হয়েছে 20 হার্জ, এই 20 হার্জের কম ফ্রিকোয়েন্সি সম্পন্ন শব্দকে আমরা কি বলে থাকি? ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক। আমরা কি এই ধরনের শব্দ শুনতে পাই? আনসার হচ্ছে না, আমরা এই ধরনের শব্দ শুনতে পারবো না। ইনফ্রাসনিক যে শব্দ, তার উদাহরণ কি? ভূমিকম্পের শব্দ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শব্দ, সমুদ্রের তরঙ্গের শব্দ। আমাদের যে বোধগম্য শব্দ তরঙ্গের রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে 20 হার্জের ওপর, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। এটা তো 20 এর কম বলেছে। আমাদের রেঞ্জ কি? আমাদের রেঞ্জ হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20,000 হার্জ, আবার এর বেশি হয়ে গেলে মুশকিল।
তাহলে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দকে আমরা অডিয়েবল সাউন্ড, শ্রবণযোগ্য শব্দের মধ্যে বলি। আবার যদি আল্ট্রাসনিক শব্দ, মানে এই যে আপার লিমিট এরও যদি বেশি তরঙ্গের শব্দ হয়, তখন মানে 20 হার্টজেরও বেশি হয়, তখন তাকে আমরা কি বলে থাকি? আল্ট্রাসনিক তরঙ্গ বা অতিসনক তরঙ্গ আমরা বলে থাকি। এর তরঙ্গ কি হবে? 20,000 হার্টজের বেশি। সো আমাদের বোধগম্য যে মানে শ্রবণযোগ্য যে রেঞ্জ 20 to 20,000 হার্টজ। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, WBCS মেন্স এর মতো পরীক্ষাতেও দেওয়া এই কোশ্চেন্স, তো নো ডাউট সবারই সঠিক উত্তর করতে হবে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্তকে নির্দেশ করে থাকে? ম্যাকমোহন লাইন বিটুইন টু কান্ট্রি, ভারত চীন, চীন নেপাল, ভারত বাংলাদেশ নাকি ভারত আফগানিস্তান? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের জন্য? চটপট কমেন্ট করে ফেলো। সকলের পার্টিসিপেশন খুবই 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 জরুরি। বাহ, এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ভারত এবং চীন। দেখো অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। সব থেকে দেখো এইগুলো তো একদম বেসিক, সবার মুখস্থ আছে। রিসেন্টলি দেখবি ইউটিউবে আমি ভারত পরিচিতির উপর একটা ক্লাস করিয়েছি, ভারতের প্রতিবেশী দেশ নিয়ে একটা ক্লাস করিয়েছি। এই যে বর্ডার লেন্থ গুলো, আফগানিস্তানের সাথে আমাদের সবচেয়ে কম বর্ডার লেন্থ রয়েছে, সেটা কতটা রয়েছে? 106 কিলোমিটারের মতো আমরা ভারত আফগানিস্তানের মধ্যে বর্ডার লেন্থ দেখে থাকি। সব থেকে বেশি কাকে দেখে থাকি? বাংলাদেশের সাথে। 4096 কিলোমিটারের বেশি সীমানা বাংলাদেশের সাথে শেয়ার করে। তো এই যে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং, এই যে টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। হ্যাঁ, তাই পরের প্রশ্ন দেখো, ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, লোয়ার মোস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার। একদম সহজ প্রশ্ন। এই স্তরের তো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমরা বলি। একে আমরা ঘনমণ্ডল বলি, একে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলি। বিভিন্ন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের যে ওজন অনুপাত সব থেকে বেশি এই স্তরের মধ্যে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। বিভিন্ন ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, মেঘ, এই সমস্ত ঘটনা এখানে দেখা যায়। ট্রপোস্ফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ট্রপোস্ফিয়ার এইটা, এই রেটটা কত এটা তোমরা কেউ বলতে পারবে? সবাই পারবে। কি বললাম? নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার, সেটা কত? যাকে আমরা বাংলাতে বলি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা যদি তুমি উপরে ওঠো, তাহলে বাতাসের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলি। মানে আমরা যদি কলকাতা থেকে আরো উপরে উঠি, মানে দার্জিলিং এ যাই, তাহলে কি বাতাসের উষ্ণতা কমবে না বাড়বে? নিঃসন্দেহে কমবে। বোঝা গেল? তাহলে এই ঘটনাকে আমরা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলি। ভারতের প্রথম ব্যাংক কোনটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ব্যাংক অফ হিন্দুস্তান? ভারতের ফার্স্ট ব্যাংক হিসেবে, আর পিএনবি থেকে এই জিনিসটা মনে রেখে দেবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বললে এই কোশ্চেন্সটা খুব দেয় এবং এটাই অপশন থাকে। মনে রাখবে এটাকে এইভাবে যে এটিকে আমরা বলতে পারি প্রথম ভারতীয় ব্যাংক, মানে ভারতীয়দের যারা পরিচালিত প্রথম কোনো ব্যাংক বললে প্রথম ভারতীয় ব্যাংক। হ্যাঁ, এটা জেনে রাখবে, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কেন ভারতীয় ব্যাংক বললাম? ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক বললে আমরা বলে থাকবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। 1770 যেটা ব্যাংক অফ হিন্দুস্তান হবে রাইট অ্যান্সার। এটাকেই ভারতের ফার্স্ট ব্যাংক হিসেবে কনসিডার করা হয়। অনেক পরে 1935-এ আমরা দেখেছি আরবিআই এসেছিল, যেটা 1949-এ ন্যাশনালাইজড হয়েছিল। ঠিক আছে। আর এসবিআই এটা পূর্বে কি নামে পরিচিত ছিল? এটাও খুব আসে, লেডি কনস্টেবলেই দিয়েছিল। এসবিআই তো পূর্বে পরিচিত ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল। এটা কোন সালে জাতীয়করণ হয়েছিল? 1955। 1955 সালে জাতীয়করণের মাধ্যমে এটা
আত্মপ্রকাশ করেছিল? হুম হুম কেপিতেই ছিল, এক্স্যাক্টলি আকাশ। পরের প্রশ্ন, একটি ক্রেডিট কার্ড এর সোয়াইপিং একটি ক্রেডিট, তোমরা দেখে ফেলেছো অ্যান্সারটা না? একটি ক্রেডিট কার্ডের সোয়াইপিং কি নীতির উপরে ভিত্তি করে? তোমাদের কাছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যারা ব্যবহার করো, তোমরা মনে করো রেস্টুরেন্টে খেতে গেলে বা পেট্রোল পাম্পে তুমি ফুয়েল লোড করলে, তো বলেন কার্ড সোয়াইপ করবো। তো এই যে কার্ড সোয়াইপিং যেটা আমরা করি, এটা কোন নীতির উপরে কাজ করে? এটা এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অপশন নাম্বার, অনেকে ঘর্ষণ ভেবে ফেলে, তো সঠিক উত্তর অপশন নাম্বার এ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে এটার কারেক্ট আনসার। এটা সবাইকেই বলতে হবে, খুব ভালো প্রশ্ন একটা দেয়া হয়েছে। কংগ্রেসের কোন অধিবেশনে পার্টি 26 জানুয়ারিকে পূর্ণ স্বরাজ হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছিল? চটপট অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলো প্রিয় ছাত্রছাত্রীরা। সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদেরকে স্ক্রিনে দেওয়া হচ্ছে এবং ব্যাক টু ব্যাক অ্যান্সার তোমাদের মধ্যে দিয়ে প্রোভাইড করতে হবে। দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে 26 জানুয়ারিকে পূর্ণ স্বরাজ হিসেবে উদযাপনের জন্য আহ্বান করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এটা 1929 এর যে সেশন, লাহোর সেশন। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। যারা যারা বি করেছো তাদের উত্তর একদম সঠিক হয়েছে, 1929 পূর্ণ স্বরাজ। এই কটা আসলেই কিন্তু লাহোর সেশন মনে রেখে দেবে, পূর্ণ স্বরাজ। এটা প্রিভিয়াস ইয়ারের আশা কোশ্চেন কিন্তু, ঠিক আছে। নেক্সট, স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণাটি ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়েছিল? স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর সেলফ হেল্প গ্রুপ যে ব্যাংক যেগুলো তো আমরা দেখি, এই ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণাটি প্রবর্তিত হয়েছিল এদের মধ্যে কোনটির দ্বারা? সঠিক উত্তর কি দিয়েছো? সঠিক উত্তর হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফুল ফর্ম আসে, এসআই তে এসেছিল, কিসের উন্নয়নের সাথে সম্পর্কিত? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তৈরি হয়েছিল? ডিউরিং 6th 5-year প্ল্যানিং, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে তুমি পাবে, ঠিক আছে, মুম্বাইতে তুমি পাবে। ষষ্ঠ, যখন আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে, কোন সময়কালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? জেনে রাখো সময়কালটা 1982 তে। সো এই কিসের, এই এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভারতের পূর্ব উপকূলে, দেখো পূর্ব উপকূল বলতে কোন দিকটা? এই যে দিকটা, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব উপকূল ভাগ ছিল, এই দিকটা আমাদের পূর্ব উপকূল ভাগ, তাই না? এই দিকটা কি আমাদের পূর্ব উপকূল ভাগ, এই দিকটা পশ্চিম উপকূল, আরব সাগরের দিক। এবারে প্রশ্নটা কি দিয়েছে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে ভারতের পূর্ব উপকূলে 1611 সালে ইংরেজরা তাদের কারখানা কোথায় খুলেছিল? বুঝতে পারছো কোশ্চেনটা? সঠিক উত্তর কি হবে? পূর্ব উপকূল বলেছে, এখান থেকে অপশন দেখেই তুমি এলিমিনেট বা ইত্যাদি করতে পারবে। সঠিক উত্তর তোমার মছলিপট্টনম। 1611 সালে তারা, এটা কিন্তু আমরা ইউরোপীয় শক্তির যে আগমন সেই চ্যাপ্টারে খুব ভালোভাবে করিয়েছি। পরের প্রশ্ন, 1882 সালে শিক্ষাগত সংস্কারের জন্য কে হান্টার কমিশন নিযুক্ত করেন? হ্যাঁ, এই কোশ্চেন গুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে সুমিত কাঞ্জিলাল, এক্স্যাক্টলি। আমি এটা রিপিটেটিভ কোশ্চেনই করাচ্ছি, মানে পিওয়াইকিউজ বেসিসে যেগুলো এক্সামে এসেছে, হ্যান্ডমেড টেস্ট নয় এটা।
আগের দিন একটা হয়েছিল না, এর আগের দিনের ঠিক ছিল, তার আগের দিনেরটা হ্যান্ডমেড টেস্ট ছিল, একটু বিরাট কঠিন হয়ে গিয়েছিল, তারপর থেকে আমি খেয়াল রাখছি। পিওয়াইকিউজ বেস বেশি করছেন, পিওয়াইকিউজ বেস বেশি করলে খুব ভালো লাগে এটা, যে আমরা পরীক্ষার বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করছি, প্রিভিয়াস ইয়ারে করেছে, তো ওই প্রশ্নগুলো করলে না নিজের কনফিডেন্টটা খুব বাড়ে, কারণ দিন শেষে ওটা বোর্ডেরই কোশ্চেন। বলো, আমাদের পরের প্রশ্ন চলে এসেছে 1882-তে শিক্ষাগত কমিশন, হান্টার কমিশন কিসের সাথে যুক্ত ছিল, এটা একটা কোশ্চেন, বেসিক কোশ্চেন হয়। তো হান্টার কমিশন কে নিযুক্ত করেছিল, এটাই হচ্ছে কোশ্চেন। এটা তোমার রিপনের দ্বারা প্রতিষ্ঠিত গঠিত যে হান্টার কমিশন শিক্ষা ব্যবস্থা মূল্যায়ন ও সংস্কারের দায়িত্ব পেয়েছিল। হান্টার কমিশন কিসের সাথে সম্পর্কিত, শিক্ষা ব্যবস্থা সংস্কারের সাথে এই হান্টার কমিশন যুক্ত। এবং এই প্রশ্নটা পরীক্ষাতে ভীষণ ভীষণ দেয়, আমি জানি না তোমাদের মধ্যে কতজন বলতে পারবে এই হান্টার কমিশন তৈরি হয়েছিল একটা সময়ে, এবং পরবর্তীতে একটা প্রশ্ন আসে এখান থেকে যে হান্টার কমিশন কবে তাদের রিপোর্ট প্রকাশ করেছিল, কেউ বলতে পারবে এই হান্টার কমিশন কবে তাদের রিপোর্ট তৈরি করেছিল, বলো। তাদের যে প্রতিবেদন সেটা তৈরি হয়েছিল। না, এই যে এর ঠিক পরপরই 1883-তে এটা করেছিল, এর ঠিক পরেই। নেক্সট, সংবিধান গৃহীত হওয়ার সময় 395টি অনুচ্ছেদ এবং কতটি তফসিল ছিল, এটাই কোশ্চেন। ওটা স্যার উইলিয়াম হান্টারের প্রধান ছিলেন। এটা যদি কখনো কোশ্চেন আসে যে হান্টার কমিশন নিযুক্ত তো কে করেন, এবার যদি এটা কার নেতৃত্বে বা প্রধান কে ছিলেন, তো তখন এই নামটা মনে রেখে দেবে, হান্টার কমিশন নামটা ওনার থেকে এসছে, স্যার উইলিয়াম হান্টার। হান্টার কমিশনের তিনি ছিলেন প্রধান। নেক্সট, সংবিধান গৃহীত হওয়ার সময় 395টি অনুচ্ছেদ এবং কতটি তফসিল ছিল। সংবিধান গৃহীত হওয়ার সময় 8টি তফসিল ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে নাও এটা চেঞ্জ হয়ে গেছে 12 শিডিউল। ঠিক আছে, তাহলে কোন কোনগুলো যুক্ত হয়েছিল, 8টা ছিল। সো 9th 10th 11th পঞ্চায়েত আর 12th মিউনিসিপ্যালিটি, এই হচ্ছে টোটাল 12টা তফসিল, মানে যে 4টে পরবর্তীতে যুক্ত হয়েছিল। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন, চটপট অ্যান্সার করবে, ফার্স্ট করাচ্ছি, অনেক ফার্স্ট করাচ্ছি আজকে, অ্যান্সার করো। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কি হচ্ছে এক্ষেত্রে, একদমই কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্রের পুনেতে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। কোন সময় করেছিল, জেনে রেখে দেবে, 1873 খ্রিস্টাব্দ, মহারাষ্ট্রের পুনাতে, বা মহারাষ্ট্রের পুনে শহরে, মনে রেখে দেবে, তিনি জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন অধিকার রক্ষা সুনিশ্চিত করতে। পরের প্রশ্ন দেখো, স্ক্রিনে চলে এসেছে, কি জানতে চেয়েছে এই প্রশ্নে, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ বা রাঙ্গাস্বামী কাপ মূলত বলা হয়ে থাকে, অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীনতম, এটা কিন্তু একটা হকি টুর্নামেন্ট কাপ। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কবে প্রথম শুরু হয়েছিল, সো 1928 এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল। কি বললাম, কোন সময় শুরু, 1928 সালে প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, মূলত ভারতের যে হকি চ্যাম্পিয়নদের বিজয়ী প্রদানদের লক্ষ্যেই মূলত, বা দল গঠনের উদ্দেশ্যে খেলোয়াড় বাছাইয়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের এই টুর্নামেন্ট চালু হয়েছিল 1928 সালে।
হ্যাঁ, ওই যে নির্বাচনের জন্য, ওটাই যা বললাম সেটাই। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার নেই, এ তো একদমই সহজ প্রশ্ন, দেখবে এবং অ্যান্সার করবে। কি হবে এই প্রশ্নের জন্য, যে বলছে 2015 সালে, দেখো এটা তো আর কি বলবো, 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2015, কোনটি কাজ নাবার্ড কেন লিখছি, নীতি আয়োগ, নীতি আয়োগ কাজ করছে, পূর্বতন যে প্ল্যানিং কমিশন তাকে রিপ্লেস করে কোনটি কাজ করছে, নীতি আয়োগ কাজ করছে। চলো পরের প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাকে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? কি বলেছো সঠিক উত্তর, প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যাকে কোন সালে দেওয়া হয়েছিল কেউ বলতে পারবে? 1998 সালে পেয়েছিলেন এম এস সুব্বুলক্ষ্মী। এম এস সুব্বুলক্ষ্মী তিনিই পেয়েছিলেন 1998 সালে। তিনি কোন সঙ্গীতের জনক? মনে রেখে দেবে, এম এস সুব্বুলক্ষ্মী ছিলেন ভারতের কর্ণাটিক সঙ্গীত তার জনক, ঠিক আছে, বিখ্যাত শিল্পী ছিলেন তিনি। তিনি রামন ম্যাগসে পুরস্কার পেয়েছিলেন। এবং জেনে রাখবে সব থেকে তার উপর থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে 1966 জাতিসংঘে 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি গান পরিবেশন করেছিলেন। অনেকবার দেয় কিন্তু এটা, এসএসসি তে অনেকবার দিয়েছে জিডিতে, যে 1966 সালে। সুমিত, তাহলে কি বললাম, 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি কিন্তু সঙ্গীত পরিবেশন করেছিলেন। এটা দিয়ে ডেডিকেটেডলি কোশ্চেন্স কিন্তু আসে। চলো, ভালো লাগছে আজকের কোশ্চেন গুলো। শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে? শব্দের প্রাবল্য বা তীব্রতা বলতে পারো। তাহলে সঠিক উত্তর কি? দেখো এই প্রশ্নটা আমি একটু তোমাদেরকে বলে রাখি, শব্দের প্রাবল্য বা তীব্রতা সাধারণত বাহ্যিক পরিমাপের ব্যবহারিক একক আমরা বলতে পারি ডেসিবেল, বাট বলা হয় যে আন্তর্জাতিক এসআই পদ্ধতিতে তীব্রতার বৈজ্ঞানিক একক কিন্তু ওয়াট পার স্কোয়ার মিটার, যেটা এই অপশন নাম্বার বিতে ছিল। আন্তর্জাতিক পর্যায়ে বৈজ্ঞানিকালি পদ্ধতিতে এসআইলি এটাও কিন্তু পরিমাপ করা হয়, শব্দ পরিমাপেরই একক কিন্তু এটা একটা, জেনে রাখবে। বাট এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একক হচ্ছে এটা। হ্যাঁ, কম্পাঙ্ক হার্টজ একদম। পরেরটা, সবুজ বিপ্লব, খুব ভালো কোশ্চেন একটা। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1961 থেকে 1966 সালের মধ্যে? ভালো করে হিস্ট্রিটাই জেগে মনে করো।
সবুজ, দেখো কি কি বলেছে এখানে, এখানে কোশ্চেনের মধ্যে তথ্য হচ্ছে গ্রিন রেভলিউশন 1965 সময়কাল দিয়েছে, ভালো কথা। আর কি বলছে, এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1961 থেকে 1966, আচ্ছা 66 এর মধ্যে কোন পঞ্চবার্ষিকী, এর মধ্যে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল ওটা ছিল আমাদের 3rd 5 ইয়ার প্ল্যানিং। এরপরেই তুমি দেখবে 1966 থেকে এবারের পরীক্ষায় দিয়েছিল, তো এবারে কোন পরীক্ষা ছিল গো মনে করো না, এই কোশ্চেনটা দিয়েছিল, ও ডব্লিউবিসিএসসি দিয়েছিল, এটাই তো ছিল আমাদের প্ল্যান হলিডে, এটাই তো ছিল প্ল্যান হলিডে, বোঝা গেল। অর্থাৎ যদি আমরা দেখি 1965 যখন থেকে মোটামুটি শুরুর বছর, আর সবুজ বিপ্লবের সূচনা হচ্ছে, আর এটা আমাদের বেসিক্যালি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকাল। উচ্চ ফলনশীল বীজ এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনের বাড়ানো, এটাই কিন্তু। আর সবুজ বিপ্লবের জনক, বা যখন এখান থেকে ফাদার জানতে চাইবে তাহলে আমরা একটা নাম মনে রেখে দেব, ভারতে সবুজ বিপ্লবের যিনি জনক তিনি হলেন MS স্বামীনাথন, তাকে আমরা ভারতের সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন আমরা বলে থাকি। উন্নত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনটা বাড়ানোর জন্য। স্যার এবারে আমার জিডিতে এসেছিল, আচ্ছা সুমন্ত, আরে ভেরি গুড, আসে ওগুলো আসে, এবারে ডব্লিউবিসিএসসি ছিল। হ্যাঁ, এবারে পরের প্রশ্ন চলে এসেছে, আইপিএল এর প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? আইপিএল তো শুধু দেখলে হবে না, সেখান থেকে প্রশ্ন আসলে উত্তর করতে হবে। এবং প্রথম আসর দেখো, আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সব থেকে জনপ্রিয় কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট এটাই, আইপিএল ফার্স্ট এডিশন। তো আইপিএল এর জেনে রাখবে, এই যে প্রথম এডিশন এসেছিল কোন সময়, চন্দ্রযান 1 এসেছিল, মনে রেখে দেবে 2008। আমি এইভাবে ছেলে মেয়েদের মনে রাখাই যে 2008-এ প্রথম হয়েছিল, তো এটাও 2008। 2008-এর কবে, 18th of April 2008 এর উদ্বোধনী আসর বসেছিল। এই আর জেনে রাখবে প্রথম ম্যাচ কাদের কাদের মধ্যে হয়েছিল, কলকাতা নাইট রাইডার্স বা যাকে আমরা KKR বলে থাকি ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা যাকে আমরা RCB বলি, বর্তমান চ্যাম্পিয়ন যারা রয়েছেন। তো এদের মধ্যে এবারে প্রথম চ্যাম্পিয়ন দল কারা হয়েছিল, ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখো, প্রথম চ্যাম্পিয়ন দলের নাম হচ্ছে রাজস্থান রয়্যালস। এরা ছিল প্রথম বিজয়ী দল আমাদের কিসের, আমাদের প্রথম আইপিএল এর। এটা পরীক্ষাতে দেয় অনেক সময়, ঠিক আছে। চলো 2008 এটা। অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচয়িতাকে বলে ফেলো। সঠিক উত্তর কি হবে, অষ্টাধ্যায়ী গ্রন্থি, এটা পানিনি, একদম কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার A সঠিক উত্তর। এখানে দেখবে পুরো লিস্ট দেওয়া আছে, লিস্টটা করবে। সেফটি পিন, হ্যাঁ এই প্রশ্নটা দেখো হঠাৎ করে চলে আসলে না একদম আকাশ থেকে পড়তে হবে, এটা তো জানতাম না, এটা মানে ইন্টারেস্টিং এর দারুণ ইন্টারেস্টিং, বুঝতে পেরেছো প্রশ্নটা কি দিয়েছে দেখেছো, সেফটি পিন কবে আবিষ্কৃত হয়। হ্যাঁ, সেফটি পিন আবিষ্কৃত, হঠাৎ করে প্রশ্ন চলে আসলে খুব 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 টাফ হয়ে যায়। বিশেষ করে মূলত ওয়াল্টার হান্ট, আধুনিক যে সেফটি পিনের উদ্ভাবকে হান্টকেই বলা হয়ে থাকে, ওয়াল্টার হান্ট 1849 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। এটা হচ্ছে সেই ধরনের কোশ্চেন যেটা কমন দেওয়া কখনোই সম্ভব না, মানে হঠাৎ করে চলে আসে কোত্থেকে বোঝা খুব মুশকিল, কারণ এটার চর্চা তো আমারও থাকে না, বুঝতে পেরেছো। এই যে কোশ্চেন্সটা ওই যেমন আগের বার দিয়েছিল, লিফট কে আবিষ্কার করেছিল, আমরা প্রায় ব্যবহার করছি, ডেলি ব্যবহার করছি, বাট
মাথায় আর থাকেনি। তো এই ধরনের কিছু দু একটা কোশ্চেন্স তুমি মনে রেখে দেবে। একটা বেসিক রুল আমি তোমাকে বলে দিচ্ছি, মনে করো তোমার পরীক্ষাতে 25টা জিকে আছে, 25টায় পাওয়ার টার্গেট তোমার করতে হবে না, তুমি কম্পিটিটিভ এক্সাম এখানে 80-20 রুল ফলো করো, বুঝে গেল? হ্যাঁ, আরাবুল স্যার করিয়েছিলেন, ইয়েস সুমিত, যে লিফট কে আবিষ্কার করেন, এক্স্যাক্টলি। আমরা ওই 25টার মধ্যে 24টা ওটাতে ক্লাস থেকে বার করেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে আমার 25টা করে আসার কিন্তু দরকার নেই। আমি যদি দেখা যায় সঠিকভাবে আমি 20টা কারেক্ট করে আসি, তাহলে কিন্তু সেটার ভ্যালু বেশি। আমি যদি এই 25টা করতে গিয়ে 2-3টে ইনকারেক্ট করে আসি, নেগেটিভের ম্যাটার রয়েছে। বাট আমার টার্গেট হচ্ছে 20টা কারেক্ট করে আসা, 25টার মধ্যে 20টা অন্তত কারেক্ট করে আসা। এই মেথডটা মাথায় রেখে দেবে, তবে কিন্তু এগোনো সম্ভব। ভিটামিন সি এর অভাবে সৃষ্ট একটি রোগ হলো ভিটামিন সি, যাকে আমরা কি বলে থাকি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড আমরা বলে থাকি। তো এর সৃষ্ট রোগ ভিটামিন সি এর অভাবে স্কারভি, দাঁত ও মাড়ির যে সমস্যা ইত্যাদি আমরা কিন্তু ভিটামিন সি এর অভাবজনিত কারণেও দেখে থাকি। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটা তো সকলেই পারবে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আর ন্যাশনাল স্পোর্টস ডে কবে? ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29th of অগস্ট, জাতীয় ক্রীড়া দিবস। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব ও সাফল্য ও পারফরমেন্সের জন্য আমাদের অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। কবে থেকে অর্জুন পুরস্কার প্রথম চালু হয়েছে? 1961, 1961 সাল থেকে এই অর্জুন পুরস্কার ভারত সরকার প্রদান করে আসছে। আন্তর্জাতিক স্তরে টানা 4 বছর ধরে দুর্দান্ত পারফরমেন্সের ফলস্বরূপ কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন? ভালো প্রশ্ন, মাথা ঠান্ডা করে ভাবো। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? বলো। এই সিরাজ উদ্দৌলা, তাই না, যিনি ব্যাটেল অফ পলাশিতে ছিল, বলা হয় তখন তার বয়স ছিল খুবই কম, মাত্র 23 বছর। তখন তিনি বাংলার নবাব হয়ে যান, যিনি পরবর্তীতে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন। বাংলার নবাব সিরাজ উদ্দৌলা। এটা করো, খুব ভালো ভালো কোশ্চেন এগুলো, একদম আমি আজকে সেটে যা করালাম ভিভিআই কোশ্চেন দিয়ে গেলাম কিন্তু। আর তোমরা জিকে এক্সপ্রেস কালেক্ট করে নেবে, যাদের আছে তাদের প্রয়োজন নেই, যাদের নেই জিকে এক্সপ্রেস বুক। আর পুলিশ হলে স্পেশালি WPKP সাকসেস গাইড, এর মধ্যে তুমি এরকম টপিক ওয়াইজ টপিক জিকে পেয়ে যাবে, এমসিকিউজ প্র্যাকটিসের জন্য ভালো। দেখ, করো করো করো, এটা অ্যান্সার করো। এই বাবা, পোকা এসে জুম করে দিয়ে চলে গেল তো। এই পোকা, জওহরলাল নেহেরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি কি নামেও পরিচিত? পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সুমিত আগেরটাই। সঠিক উত্তরের ক্ষেত্রে কি হচ্ছে? টুয়ার্ড ফ্রিডম। ঠিক আছে, সো টুয়ার্ডস ফ্রিডম, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, জেনে রাখবে, পপুলার কোশ্চেন। আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ইজি তো, বলে ফেলো। 1875 সাল, তাই তো। 1875 এর দিকে আমরা দেখব এই আলিগড়, যেটা উত্তরপ্রদেশে রয়েছে, এই প্রতিষ্ঠানটি 1875-এ
শুরু হয়েছিল আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, কার দ্বারা? স্যার সৈয়দ আহমেদ খান। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়েছিল কোন সময়? 1920-তে, 1920-তে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়েছিল। পরের প্রশ্ন, কোনটি গঙ্গার উপনদী যা পাটনার নিকটে সোনপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? উপনদী মানে তারাই যারা গঙ্গার সাথে, মানে যারা প্রধান নদীতে এসে মিলিত হবে, ঠিক আছে? তাহলে সোনপুরের কাছে গঙ্গার কাছে মিলিত নদীটির নাম কি? সঠিক উত্তর গন্ডক, কোশি, ঘরঘরা নাকি রামগঙ্গা? সঠিক উত্তর এক্ষেত্রে গন্ডক ইজ দ্য কারেক্ট আনসার। এটা অনেকেই ভুল করে ফেলেছে, মানে সরব, বিহার, কোশি ভেবে, তাই না? সোনপুরের কাছে যখনই বলেছে মানে গঙ্গার সাথে মিলিত হওয়া প্রধান নদী, প্রশ্ন পাটনার নিকট সোনপুর, এই যে প্রশ্নের ভাষা, এই যে জায়গার নাম মেনশন করে দিয়েছে, এই কারণে সঠিক উত্তর সেই কারণে, তবেই আমরা গন্ডক করব সঠিক উত্তর। ঠিক আছে, ভেরি গুড। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠা করে? আজকের কোশ্চেনকে খুব হালকাভাবে নিলে হবে না কিন্তু, এরকম 4-5টা এমন কোশ্চেন আছে কিন্তু যেখানে মিস্টেক হওয়ার চান্স বেশি, যে ভারী মিস্টেক হয়ে গেল, বুঝেছো? 4-5টা এমন কোশ্চেন তো আছে, ওই কোশ্চেন গুলোই কিন্তু আজকাল মেরিট লিস্টে গন্ডগোলটা পাকিয়ে দেয়। বাকি তো মোরাল সবাই করে আসতে পারে 70%, বাকি ওই যে কিছু কোশ্চেন থাকে, প্রবলেম তো ওখানেই। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠা করে? জাতীয় কংগ্রেস বিহার জোহরাতুন। জাতীয় কংগ্রেস কত সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি করেছিল? সঠিক উত্তরের ক্ষেত্রে কি করছো? 1938, তাই না? 1938 সুভাষচন্দ্র বসু তখন 1938 কংগ্রেস সভাপতি। শরীরে, হ্যাঁ এই প্রশ্নটা খুব মন দিয়ে শুনবে, শরীরে ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে কি হয়? ব্রঙ্কাইটিস, ডায়াবেটিস, কিডনিতে পাথর, মেনিনজাইটিস? অক্সালেট আর ক্যালসিয়াম এই দুটো জমে গিয়ে শক্ত পাথর তৈরি হয়ে যায়, তো সঠিক উত্তরের ক্ষেত্রে কি? কিডনিতে পাথর। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সুল-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ, মোবারক শাহ, আকবর নাকি মোহাম্মদ শাহ? এদের মধ্যে কে? সুল-ই-কুল মানে সবার জন্য শক্তি, এরকম টাইপের থট বোঝায়। তাহলে এই সুল-ই-কুল এটা কে চালু করেন? মানে সবার জন্য শান্তি বা সার্বজনীন শান্তি, এটা কে করেছিলেন? সঠিক উত্তর জেনে রেখে দেবে, আকবর, মুঘল সম্রাট আকবর। অপশন নাম্বার কি? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, আকবর। পরের প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, যাকে আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে থাকি? এটা কলকাতার অ্যালবার্ট হল, বিখ্যাত কোশ্চেন। কলকাতার অ্যালবার্ট হলে নাম শুনে থাকবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এস.এন. ব্যানার্জি, আনন্দমোহন বসু প্রমুখ ব্যক্তিরা এই প্রতিষ্ঠান করেছিলেন। শিবনাথ শাস্ত্রী ছিলেন, ঠিক আছে, দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা কোন সময় হয়েছিল? 1876 কলকাতার অ্যালবার্ট হলে আমরা দেখছি ভারত সভা বা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে। কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? অশোক, মহাপদ্মনন্দ, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন।
এটা রচয়িতা তাহলে কে? হরিসেন। এই হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং এখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী, তার সামরিক অভিযান, তার সাম্রাজ্যের বিস্তার ব্যাপ্তি এই সব জানা গেছে এলাহাবাদ প্রশস্তি থেকে। তাহলে এটা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন হরিসেন, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। সুবর্ণরেখা নদী এদের মধ্যে কোন জেলার উপর দিয়ে প্রবাহিত? ইন্টারেস্টিং কোশ্চেন অন ইউর স্ক্রিন। চটপট সবাই ভেরি গুড বয় অ্যান্ড গুড গার্ল, চটপট অ্যান্সার করো এবং এগিয়ে চলো, এগিয়ে চলো। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের জন্য পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর। হ্যাঁ, নিশার উত্তর ঠিক হয়েছে, অপশন নাম্বার এ না বি ছিল, হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলাভূমি বা ধান ক্ষেত থেকে কোন গ্যাস নির্গত হয়? ছোটবেলা থেকে এটা তোমরা পড়েছো, ছোটবেলা থেকে বইতে মার্স গ্যাস আমরা দেখেছি, CH4 আমরা দেখেছি। মূলত জলমগ্ন মাটিতে যখন দেখা যায় অক্সিজেনের অভাব ঘটে, বিভিন্ন জৈব পদার্থ যখন পচন তৈরি করে, মিথেন গ্যাস তৈরি হয়ে যায়। CH4 ইজ দ্য রাইট আনসার ফর দিস কোশ্চেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিথেন, অপশন নাম্বার সি। মাইক্রোচিপ তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? বিভিন্ন মাইক্রোচিপ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? মূলত সেই ধরনের জিনিস ব্যবহার করা হয় যা কিনা সেমিকন্ডাক্টর, বাংলাতে আমরা বলে থাকি অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর, তাই না? বিদ্যুৎ এবং তাপের গতিকে ভালো কন্ট্রোল করতে পারবে। এদের মধ্যে কি হবে? সিলিকন। পরীক্ষাতে তো এক্সাম্পল আসে, অর্ধ পরিবাহীর এক্সাম্পল দাও। আমরা কি করি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। যত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের যে সমস্ত বিভিন্ন যন্ত্রাংশ এবং কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট, পিসি পার্টস তৈরিতে কিন্তু এই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের বহুল ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। দ্যাটস অল ফর টুডে। কেমন ছিল আজকের সেশন জানাবে। থ্যাংক ইউ সো মাচ। এর পরের সেশনে আবারও দেখা হবে তোমাদের সকলের সঙ্গে। থ্যাংক ইউ। আর তোমাদেরকে বলি, জিকে এক্সপ্রেস বই এসে গেছে, সাকসেস গাইড বই স্টকে রয়েছে, প্রিমিয়াম কন্টেন্ট। বই তো মার্কেটে অভাব নেই, তুমি আমাদের বইয়ের থেকে হয়তো কম প্রাইসে মার্কেটে বই পেয়ে যাবে, বাট আমাদের বিশেষত্ব কি? প্রিমিয়াম কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্ট মনে করো তুমি ওয়াইফাই বা ইন্টারনেটের সংযোগ নিয়েছো, তো এক কোম্পানি বলছে আমি আরো সস্তায় দেবো, আরো সস্তা চক্করে পড়ে তোমার যদি না চলে, আমাদেরটা বলছি না যে বিরাট এক্সপেন্সিভ, আমাদের একটা বইয়ের দাম 390, একটা বইয়ের দাম 395, বাট দুটো বই প্রিমিয়াম কোয়ালিটির এবং কোথাও তুমি মিস্টেক পাবে না, এটা হলফ করে বলতে পারি। বাট অন্য প্রকাশনী বা সংস্থার বইতে তুমি প্রচুর প্রিন্টিং মিস্টেক, অ্যান্সার ভুল ইত্যাদি পাবে, আমাদের এখানে কিন্তু এটা পাবে না। আমরা সর্বদাই প্রচুর কারেকশনের কাজ করেছি, এটা মাথায় রাখবে। আর আমাদের ব্যাচ, তুমি যে কোনো আমাদের ব্যাচ বর্তমানে জয়েন করো, যাদের ফাউন্ডেশন, আমি দেখছিলাম গতদিনের ক্লাসে একটা অনেক বড় বড় কমেন্ট এসছে, স্যার আপনার কাছে জিকে জিএ পড়তে চাই। দেখো আমার কাছে জিকে জিএ পড়ার জন্য আমি তো অলরেডি জিকে জি এর ফাউন্ডেশন ব্যাচ চলছে, আমার রানিং রয়েছে। তুমি আমাদের পেইড কোর্সে যখনই ক্লিক করবে না, পেইড কোর্সের মধ্যে মোবাইলে যখন পেইড কোর্সে ক্লিক করবে এরকম দেখতে ওপেন হবে একদম নিচে, এখানে তুমি একটা অপশন পাবে সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ। এই যে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস সাবজেক্ট ওয়াইজ ব্যাচ, সাবজেক্ট ওয়াইজ ব্যাচ তুমি যদি খেয়াল করো কি কি সাবজেক্ট ওয়াইজ ব্যাচ পাবে, এটা হচ্ছে একদম নতুন নিউ 2026 সম্পূর্ণ নতুন ব্যাচ। এই ব্যাচে তুমি পাচ্ছ কি কি? জিওগ্রাফি অধ্যায় ভিত্তিক, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স A4 PDF এর মাধ্যমে। বোঝা গেল? তো অবশ্যই জয়েন করে নাও। আমরা ফিস কত রেখেছি? 1190 টাকা। এটা যার শুধু জিকে করার দরকার, অনলি ম্যাথস মনোজ স্যার এবং আশিস স্যার আছেন
এটা রাখা হয়েছে 1050 টাকা। অনলি রিজনিং ফিরোজ স্যার এবং আশিস স্যারের সঙ্গে, এটাও 1050 টাকা। ইংলিশ অনলি, এটাও 1050। যার সিঙ্গেল সাবজেক্ট অনলি সায়েন্স, এটা 299ও কিন্তু হয়, 399 ডবল ভ্যালিডিটি নিলে, আর সিঙ্গেল ভ্যালিডিটি নিলে মানে 1 বছর ভ্যালিডিটি নিলে আই থিঙ্ক 199। আর এটা এর আগের বারের জিকে যেটা 1200তে রয়েছে। যদি অনলি হিন্দি কারোর প্রয়োজন হয়, অনলি হিন্দি এসএসসি জিডি, এখানে কিন্তু শুধু সিলেবাসের হিন্দি নয়, বেসিক হিন্দিটাও শেখানো হয়েছে। প্রথমে বেসিক হিন্দি, তারপর জিডির সম্পূর্ণ হিন্দি। এটার ফিজ রাখা হয়েছে 500। ঠিক আছে, তাহলে সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ কিন্তু আমাদের অ্যাপ থেকে উপলব্ধ রয়েছে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ব্যাচে ভর্তি হও। কোনো সমস্যা হলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারবে বা কলও করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।